কবি শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায়কে একটি নামে সম্বোধন করতেন। কবি শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায়কে একটি নামে সম্বোধন করতেন, যেটা হচ্ছে কালের রাখাল। এই নামে সম্বোধন করতেন। কে নামটি দিয়েছিলেন? শঙ্খ ঘোষ। কাকে দিয়েছিলেন? শক্তি চট্টোপাধ্যায়। আশা করি আমার হাতের লেখা দেখা যাচ্ছে। শক্তি চট্টোপাধ্যায়কে 50-এর দশকের এই কবি পরবর্তীকালে আমরা বলতে পারি যে শক্তি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন থেকে একটু শুরু করব, যেখানে বলবো যে শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1933 সালে। জন্মগ্রহণ করেন 1933 সালে। কোথাও বলা হয় যে 27শে নভেম্বর, আর কোথাও আমরা পাই 25শে নভেম্বর। ডেটটা নিয়ে এক্সাক্ট একটা মতান্তর রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় মজিলপুর রেলপথের কাছে বহরু গ্রামে, ঠিক আছে, মজিলপুর এলাকার কাছে বহরু গ্রাম, সেখানে জন্মগ্রহণ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, তিনি অল্প বয়সেই তার বাবা মারা যায়, ফলে তিনি মামার বাড়িতে চলে আসেন। অল্প বয়সেই তার বাবা মারা যায়, তিনি মামার বাড়িতে চলে আসেন। তার বাবা ছিলেন বামানাথ চট্টোপাধ্যায়। নোটসের মধ্যে এটা করে দিয়েছি অলরেডি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নোটসের মধ্যে অলরেডি এটা আমি করে দিয়েছি, যে যেখানে বলা হচ্ছে যে বামানাথ চট্টোপাধ্যায় ছিলেন তার বাবা, এবং শক্তি চট্টোপাধ্যায়ের যখন 4 বছর বয়স তখনই তার বাবা মারা যান। তার বাবা মারা যান 1937 সালে। তার বাবা মারা যান 1937 সালে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা মিনিট একটু একটু হোল্ড করতে হবে। হ্যাঁ, পড়াচ্ছি, একটু একটু। হ্যাঁ, যেটা বলছিলাম যে শক্তি চট্টোপাধ্যায়ের 1937 সাল যখন, তখন তার বাবা মারা যান এবং তিনি চলে আসেন তার মায়ের সঙ্গে। আমরা দেখতে পাই যে মা কমলা দেবী ছিলেন, তার মায়ের নাম ছিল কমলা দেবী। তার মায়ের বাবা ছিলেন সুবোধ গঙ্গোপাধ্যায়, সেই সময়ের একজন নামকরা ব্যক্তিত্ব, এবং যিনি চলে আসেন, মানে যার বাড়িতে চলে আসেন। এই সময় সেখানে ওই বহরু গ্রামের জমিদার যারা ছিলেন আর কি, তাদের প্রতিষ্ঠিত স্কুলেই শক্তি চট্টোপাধ্যায় প্রথম জীবনে তিনি লেখাপড়া শুরু করেন। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সেটা একটা ইংলিশ স্কুলই ছিল, কিন্তু সেখানে তার বেশি দিন যাওয়া হয়নি, কারণ এই সময় তাকে খুব কম সময়ে, খুব কম বয়সে তাকে দাঙ্গার সম্মুখীন হতে হয়েছিল। সেই যে পরিবেশটা ছিল যেখানে দাঙ্গার সম্মুখীন হতে হয়, যার ফলে সেখানে কি হয়, দাঙ্গার সম্মুখীন হতে হয়, এবং যার প্রভাব তার লেখার মধ্যে পড়েছিল পরবর্তীতে। কারণ তিনি 1961 সাল আমার দেওয়া আছে, হাংরি আন্দোলন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সাহিত্যের ক্ষেত্রে সেই সময়, হাংরি আন্দোলন বলে, সেই হাংরি আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। ঠিক আছে, এই সময় হাংরি আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। সরি, হ্যাঁ। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে যে কি বলতে গেলাম, আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায় যেটা বলছিলাম, যে শক্তি চট্টোপাধ্যায় বললাম যেটা, যে দাঙ্গা তিনি খুব অল্প বয়সেই দেখেছেন, এবং যার
যার একটা প্রতিফলন বা প্রভাব আমরা দেখতে পাই তার হাংরি আন্দোলনের মধ্য দিয়ে 1961 সালে। এই বিষয়টাতেও আমরা আসছি, একটু পরে এই বিষয়টাতে আসছি, এই হাংরি আন্দোলনের ব্যাপারটা। তো এখান থেকে তিনি ওই প্রথমে এখানে বেশি দিন থাকতে পারলেন না, এবং তিনি যেটা করলেন যে কলকাতায় চলে এলেন, এবং কলকাতায় এসে এখানে পড়াশোনা শুরু করলেন। প্রথমে তিনি কমার্স নিয়ে পড়েছিলেন, প্রথমে ম্যাট্রিক পাস করেন, অবশ্য অনেক ছোটবেলাতে চলে এসেছিলেন, অষ্টম শ্রেণীতে প্রথমে ম্যাট্রিক পাস করেন এবং তারপরে কমার্স নিয়ে পড়াশোনা করেন, এবং কিছুদিন পর তার এই ধরনের পড়াশোনা খুব একটা ভালো লাগেনি, ফলে তিনি কি করেন যে বাংলা সাহিত্য নিয়ে পড়া শুরু করলেন প্রেসিডেন্সি কলেজে। প্রেসিডেন্সিতে পড়ে এবং পরবর্তীকালে তুলনামূলক সাহিত্য কম্পারেটিভ লিটারেচার নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করলেন। 1967 সালে মীনাক্ষী বিশ্বাসের সঙ্গে তার বিবাহ হয়। এই ছিল তার মোটামুটি ভাবে ব্যক্তিগত জীবন, এই ছিল তার ব্যক্তিগত জীবন মোটামুটি ভাবে, ঠিক আছে। এবং ইতিমধ্যে তিনি কি বলবো, বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল হোম সেখানে পড়ানোর জন্য তিনি নিজে গড়ে তুলেছিলেন এবং নাম দিয়েছিলেন বেস্ট টিউটোরিয়াল হোম, ঠিক আছে। এটা তিনি নিজে তৈরি করেছিলেন, যে টিউটোরিয়াল হোম তিনি তৈরি করেছিলেন। তারপরে তার প্রথম যে কর্মজীবন শুরু হচ্ছে, তিনি প্রথমে কি করলেন, যার যার কথা আমরা পরবর্তীতে পড়বো, যে ভারবি বলে একটি প্রকাশনা সংস্থা বা পত্রিকা, ভারবি বলে একটি প্রকাশনা সংস্থা, যেখানে তিনি প্রথম কাজ নিলেন। ভারবি বলে একটি প্রকাশনা সংস্থা, প্রথমে তিনি সেখানে কাজ নিলেন, এবং তারপরে আনন্দবাজার পত্রিকাতে তার প্রথম চাকরি হয় 37 বছর বয়সে যখন। সেখানে তিনি দীর্ঘ কর্মজীবন কাটিয়েছিলেন। তারপরে আমরা বলবো যে তার মুদ্রিত কবিতা তিনি ছোট থেকেই লিখতে শুরু করে দিয়েছিলেন, অবশ্যই, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীতে পড়বার সময় প্রগতি নামে হাতে একটি লেখা পত্রিকা বের হয়। তারপর 1949 সালে তার প্রথম মুদ্রিত কবিতা তিনি প্রকাশ করেন, যেটা ছিল পরবর্তীতে যেটা বহ্নি শিখা পত্রিকায় বেরিয়েছিল, যেটা অনেক পরে 1995 সালে প্রায় তার মৃত্যুর সময় আর কি, কাছাকাছি সময় বিস্মৃত দুটি কবিতা নামে প্রকাশিত হয়েছিল। এবং এই দুটো কবিতাকে তার আদিম রচনার উদাহরণ বলে সমীর সেনগুপ্ত মন্তব্য করেন। এই সমীর সেনগুপ্ত কিন্তু ওই হাংরি আন্দোলনে যে চারজন লেখকের কথা আমরা জানতে পারি, যার মধ্যে অন্যতম ছিলেন এই সমীর সেনগুপ্ত, ঠিক আছে। অন্যতম ছিলেন সমীর সেনগুপ্ত, আদিম রচনার উদাহরণ বলেছিলেন। তারপর কৃত্তিবাস, ওই হাংরি আন্দোলন থেকে তিনি বেরিয়ে যান এবং কৃত্তিবাস পত্রিকাতে লেখালেখি শুরু করেন, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের পত্রিকা ছিল। আমরা জানতে পারবো যে সুনীল গঙ্গোপাধ্যায় এই হাংরি আন্দোলনের বিরোধী ছিলেন। তার কৃত্তিবাস পত্রিকায় তিনি লেখালেখি শুরু করেন। ইতিমধ্যে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকাতে তিনি লেখালেখি করেন, যেখানে তার প্রথম কবিতা যেটা প্রকাশিত হয় 1362 অর্থাৎ 1955 সাল, যেটাতে 20 সংখ্যক কবিতা ছিল জোম বলে, ঠিক আছে, জোম, যেটা শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা ছিল। তারপরে কৃত্তিবাস পত্রিকায় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হলো জোম 1955 সাল। পরে আমরা দেখছি যে এটা কবিতা পত্রিকায় প্রকাশিত হয়, এবং তারপরে হচ্ছে কৃত্তিবাস পত্রিকায়, যেখানে তার দ্বিতীয় কবিতা যেটা ছিল সুবর্ণ রেখার জন্ম, ঠিক আছে। তার যে দ্বিতীয় কবিতা যেটা ছিল, যেটা হচ্ছে সুবর্ণ রেখার জন্ম। এরপর কৃত্তিবাসের 17টি পরপর সংখ্যা প্রকাশিত হয়েছিল, যার মধ্যে 16টি সংখ্যাতেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হয়, যার মধ্যে 16টিতেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হয়েছে। আচ্ছা, এইটুকু নিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করতে। নেক্সট বলছি,
এবারে হলো শক্তি চট্টোপাধ্যায় 42টি কবিতা কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। আমি শেষে দিয়েছি যে তিনি মোটামুটি ভাবে 10টি উপন্যাস রচনা করেন, 42টি কাব্য রচনা করেন, একটি গল্প গ্রন্থ রচনা করেন, 11টি ছিল অনুবাদমূলক গ্রন্থ, 11টি ছিল অনুবাদমূলক গ্রন্থ। তো আমাদের তো এইটা জানতে চেয়েছে, আমাদের সিলেবাসে রয়েছে মূলত এইটা, ঠিক আছে, এটা নিয়ে আমাদেরকে পড়তে হবে। এবার 42টি কাব্যগ্রন্থেরই কি সাল আমাদেরকে মনে রাখতে হবে? এ বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবার প্রথমে আমরা যেন এই জায়গাটা আগে মুখস্থ করে ফেলি, এই যে এই সালগুলো। হে প্রেম হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, প্রভু নষ্ট হয়ে যাই, যেতে পারি কিন্তু কেন যাব, যেগুলো গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ রয়েছে তা সেগুলি কোথা থেকে প্রকাশিত হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের কি কি পড়তে হবে? কাব্যগ্রন্থের নাম পড়তে হবে, প্রকাশকাল পড়তে হবে, প্রচ্ছদগুলো কারা নির্মাণ করেছেন সেটা পড়তে হবে, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রচ্ছদ নির্মাতা কারা সেটা পড়তে হবে, আর কাকে উৎসর্গ করা হয়েছে সেটা পড়তে হবে, আর কোন বিখ্যাত পত্রিকাতে সেগুলো প্রকাশিত হয়েছে সেটা পড়তে হবে, বা প্রকাশনী সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। হে প্রেম হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, প্রভু নষ্ট হয়ে যাই, যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, এগুলো। তাহলে তার প্রথম কবিতা ছিল যৌন, আর এগুলো ছিল তার কাব্য। বাকি যে কাব্যগ্রন্থগুলো পড়তে হবে আমি বলে দিচ্ছি এক এক করে, এগুলো একদম প্রথম সারি। এছাড়া আমাদেরকে এখানে ডিটেলটা দেওয়া আছে, অর্থাৎ হে প্রেম হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো। এখানে একটা বলবো যে শক্তির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ এটি, যেটা গ্রন্থ জগৎ পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় প্রকাশনা সংস্থায়, দেবকুমার বসুর আর্থিক সহায়তায় এটি প্রকাশিত হয়েছিল। গ্রন্থ জগৎ পত্রিকা তখন ছিল, যার স্বত্বাধিকারী ছিল দেবকুমার বসুর হাতে। ঠিক আছে, তার আর্থিক সহায়তায় আমরা বলতে পারি, তার আর্থিক সহায়তায় এটা প্রথম প্রকাশিত হয়, তার আর্থিক সহায়তায় একটি প্রথম প্রকাশিত হয়। এর প্রচ্ছদ, প্রথম যে কাব্যগ্রন্থটি ছিল এর প্রচ্ছদ নির্মাতা ছিলেন পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়। পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়, দীর্ঘই হবে, হ্যাঁ, পৃথ্বীশ স্পেলিংটা। এছাড়া 4টি কাব্যগ্রন্থ ছিল যেগুলো যৌথভাবে লিখেছেন, অনুবাদ করেছেন 7টি কাব্য, বিভিন্ন ভ্রমণ মূলক কিছু রচনা লিখেছেন, কিছু প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন, একটাই ছোট গল্প মানে গল্প গ্রন্থ লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা, অনন্ত নক্ষত্র বিধি তুমি অন্ধকারে, এটা দরকার নেই, মানে সাল দেখে রাখবেন তবু। সোনার মাছি খুন করেছি এটা দরকার, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান দরকার, চতুর্দশ পদী কবিতা বলি এটা দরকার। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে এই লেখাটা মাইকেল মধুসূদন দত্তকে উৎসর্গ করা হয়েছিল, আবার এই লেখাটা মাইকেল মধুসূদন দত্তেরও আছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেটা অপশন দেখে বুঝে লিখতে হবে। আশা করি পরীক্ষাতে দুটো অপশন দেওয়া থাকবে না, আর যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সাল মেনশন করা থাকবে। বি কেয়ারফুল। এই একই লেখা একই কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তর রয়েছে, প্লাস শক্তি চট্টোপাধ্যায়ের রয়েছে। এবার শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যটি রয়েছে যেটা তিনি মাইকেল মধুসূদন দত্তকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, প্রভু নষ্ট হয়ে যায় পড়তে হবে, অবনী বাড়ি আছো পড়তে হবে, জ্বলন্ত রুমাল পড়তে হবে, মানে সালগুলো দেখতে হবে এখানে, পাতাল থেকে ডাকছি, উড়ন্ত সিংহাসন পরশুরামের কুঠার,
এগুলো দেখতে হবে। যেতে পারি কিন্তু কেন যাব, ভিভিআই, যার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, ভিভিআই। ব্যাস এই, আর পাতালে টেনেছি আজ, এই এই শালগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। এই শালগুলো অবশ্যই দেখতে হবে। ম্যাম এগুলো নোট আকারে থাকলে মনে হয় ভালো হয়। নোট আকারেই তো দিয়েছি। না এই যে আন্ডারলাইন দেওয়া হলো না, তো সেগুলো তো তখন ও আন্ডারলাইন থাকবে হতে না পারে। কোনগুলো। আচ্ছা আচ্ছা। আহ, এটা গ্রন্থ জগৎ পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। তাহলে পাড়ের কাঁথা মাটির বাড়ি বিশ্ববাণীতে প্রকাশিত হয়েছিল, আর গ্রন্থ জগতে হে প্রেম হে নৈঃশব্দ, আর হচ্ছে অনন্ত নক্ষত্র বিধি তুমি অন্ধকারে, এইটা। আর আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, যে ভারবি পত্রিকা দিয়ে তিনি মোটামুটি প্রথমের দিকে লেখাটা শুরু করেছিলেন। এই সোনার মাছি খুন করেছি, এই যে কাব্যটির গ্রন্থটি ছিল সোনার মাছি খুন করেছি, যেটা ভারবিতেই প্রকাশিত হয়েছে। সোনার মাছি খুন করেছি, যেটা ভারবিতে প্রকাশিত হয়েছে, ভারবি প্রকাশনা সংস্থা থেকেই এটা প্রকাশিত হয়েছে। ঈশ্বর থাকেন জলে, এটাও বিশ্ববাণী থেকে প্রকাশিত হয়েছে। ঈশ্বর থাকেন জলে, ঈশ্বর থাকেন জলে, যেটা বিশ্ববাণী থেকেই প্রকাশিত হয়েছে, বিশ্ববাণী থেকে প্রকাশিত হয়েছে ঈশ্বর থাকেন জলে। এই অবধি পড়তে হবে। আর হলো যেটা বলার, যে ওই কোথাকার তরবারি কোথায় রেখেছো, যেটা সমরেশ বসুকে উৎসর্গ করা হয়েছে, এটাও কিন্তু সুনীল শীলেরই প্রচ্ছদ, ঠিক আছে। সুনীল শীলেরই প্রচ্ছদ এটাও। তারপর কক্সবাজারে সন্ধ্যা, এইটা, এইটা, এগুলো সব সুনীল শীল প্রচ্ছদ নির্মাতা। মোটামুটি ভাবে এগুলো আমাদের পড়লেই চলবে। এবারে আসি ওনার যৌথ কাব্যগ্রন্থতে। যৌথ কাব্যগ্রন্থ আমি একটু আগেই বলছিলাম যে যৌথ কাব্যগ্রন্থ হচ্ছে, যার মধ্যে প্রথম হচ্ছে তিন তরঙ্গ, যেটা 1965 সালে লেখা। তিন তরঙ্গ, তিনজন কবির সাথে তিনি লিখেছিলেন। সাহিত্য যে প্রকাশনা সংস্থায়, সেখান থেকে বেরোয় মলয় শঙ্কর দাশগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায় বিখ্যাত কবি, এবং অলোক রঞ্জন দাশগুপ্ত। এই তিনজনের সাথে তার প্রথম যে যৌথ কাব্যগ্রন্থ বেরোয়, সেটা হচ্ছে তিন তরঙ্গ। তিন তরঙ্গ বেরিয়েছিল, যুগলবন্দি বেরিয়েছিল, যুগলবন্দি 1972-এ, যুগলবন্দি, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লেখা হয়েছিল, যেটা দুজনেরই প্রিয় বন্ধু সুনন্দ গুহ ঠাকুরতাকে উৎসর্গ করা হয়, যেটা দুজনেরই প্রিয় বন্ধু সুনন্দ গুহ ঠাকুরতা উৎসর্গ করা হয়। সুন্দর রহস্যময়, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই যৌথভাবে লেখা হয়েছিল, এবং যেটা লেখক কমল কুমার মজুমদার। আমরা অনেকেরই ছিল, আমি জানি না সকলের ছিল কিনা, মতিলাল পাত্রী বলে একটা গল্প পড়েছিলাম। মতিলাল পাত্রী, যেটা কমল কুমার মজুমদারের বিখ্যাত গল্প, উনি একজন বিখ্যাত লেখক। তো তাকে উৎসর্গ করা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে লেখা
সুন্দর রহস্যময় 1980। আরেকটা হচ্ছে এটা তার অনুদিত কাব্যগ্রন্থ, এটা তার অনুদিত কাব্যগ্রন্থ ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা। 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা। 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা। 100 বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা, যেটা মুকুল গুহর সাথে তিনি সম্মিলিতভাবে লিখেছিলেন। মুকুল গুহর সাথে তিনি যৌথভাবে লিখেছিলেন, ঠিক আছে। এটা একটা অনুদিত কাব্যগ্রন্থ, অনুদিত একটা আফ্রিকান এবং আমেরিকান এই দুটোই এই কবিদের প্রতি উৎসর্গ করা হয়েছিল, যৌথভাবে লেখা। এটা একটা গেল। আর একটা বলবো যেটা এখন রাখাল বাণীপ্রিয়র জন্য শাশ্বত স্বীকারোক্তি, এটা কবি জীবনানন্দ দাশকে উৎসর্গ করা হয়। বিশ্বজ্ঞান পত্রিকায় বেরিয়েছিল। এখন রাখাল বাণীপ্রিয়র জন্য, খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে এগুলো আমি নোটে উল্লেখ করিনি, বাণী তবু বলে দিচ্ছি, বাণীপ্রিয়র জন্য শাশ্বত স্বীকারোক্তি। এখন রাখাল বাণীপ্রিয়র জন্য শাশ্বত স্বীকারোক্তি, জীবনানন্দ দাশকে উৎসর্গ করা হয় এটা। শুধুমাত্র নোটস পড়লেই চলবে না, সকলকে অন্তত একটু খাতা বই নিয়ে বসতে হবে, ঠিক আছে। প্রত্যেকে একটু খাতা পাতা নিয়ে বসতে হবে, নোট ডাউন করতে হবে। এখন থেকে, এখন যথেষ্ট সময় আছে, পরে আর সময় থাকবে না, তখন রিভিশন আর এক্সামই দিতে হবে। আচ্ছা, গল্প গ্রন্থ যেটা ছিল হাতি ধরিয়ে নায়ার 1986-তে, হাতি ধরিয়ে নায়ার যেটা ছিল তার গল্প গ্রন্থ, হাতি ধরিয়ে নায়ার যেটা ছিল তার গল্প গ্রন্থ, একটি মাত্র গল্প গ্রন্থ ছিল। উপন্যাস, প্রথম উপন্যাস ছিল কুয়োতলা, অলরেডি বলে দিয়েছি। 1961-এ প্রথম উপন্যাস ছিল কুয়োতলা, যেটা বেলা রায়চৌধুরীকে উৎসর্গ করা হয়, বেলা এবং সমীর রায়চৌধুরীকে উৎসর্গ করা হয়। এছাড়া তিনি যে যে উপন্যাসগুলো লিখেছিলেন, যার মধ্যে ছিল হৃদয়পুর, হৃদয়পুর ছিল 1974, উপন্যাস নেই যেহেতু খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কিন্নর কিন্নরী 1977, শেষ উপন্যাস ছিল বিবি কাহিনী। 10টির মতো উপন্যাস তিনি লিখেছিলেন। বিবি কাহিনী 1986 সাল। এছাড়াও ছিল লুসি আরমানির হৃদয় রহস্য, হাই সোসাইটি, এইগুলো হাই সোসাইটি, এইগুলো দুজন একাকী, এগুলো সব উপন্যাস। বিবি কাহিনী হচ্ছে শেষ উপন্যাস, বিবি কাহিনী হলো শেষ উপন্যাস। দুজন একাকী, আগে কাব্যটা ভালো করে সবাই করুক, প্রয়োজনে আমি দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। দুজন একাকী
1974। এছাড়া তিনি প্রবন্ধ লিখেছেন এবং বেশ কিছু ভ্রমণ বিষয়ক গ্রন্থ তিনি লিখেছেন। এইগুলো করতে হবে। আর তিনি কি করেছিলেন? পুরস্কার পেয়েছিলেন। তিনি তার জীবনের প্রথম পুরস্কার পেয়েছিলেন ত্রিবৃত্ত পুরস্কার। তার জীবনের প্রথম পুরস্কার ছিল ত্রিবৃত্ত পুরস্কার, যেটা ত্রিবৃত্ত নামক একটি পত্রিকা তাকে দিয়েছিল কোচবিহারের থেকে। ঠিক আছে, কোচবিহারের একটা পত্রিকা ত্রিবৃত্ত পুরস্কার দিয়েছিল। এটা তার জীবনের প্রথম সম্মান প্রাপ্তি। এছাড়া তিনি পেয়েছিলেন সুরেশচন্দ্র স্মৃতি আনন্দ পুরস্কার। সুরেশচন্দ্র স্মৃতি আনন্দ পুরস্কার পেয়েছিলেন। 1975-এ আনন্দ পুরস্কার পেয়েছিলেন। আনন্দ পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি 83-তে পেয়েছিলেন যেতে পারি কিন্তু কেন যাব, এই গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 83-তে। 95-তে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন ছবি আঁকে ছিঁড়ে ফেলে কাব্যগ্রন্থের জন্য। ছবি আঁকে ছিঁড়ে ফেলে কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। ওড়িয়া কবি গঙ্গাধর মেহের স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছিল সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে। সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে ওড়িয়া সম্বলপুর বিশ্ববিদ্যালয় তাকে ওড়িয়া একজন কবি যিনি হচ্ছেন গঙ্গাধর মেহের। গঙ্গাধর মেহের এই স্মৃতি পুরস্কার দেয়। এটা সম্বলপুর বিশ্ববিদ্যালয় দিয়েছিল 1994-এ দিয়েছিল। তিনি সুইডেনে পর্যন্ত যাতায়াত করেন এবং আমরা দেখি যে 1995 সাল 23শে মার্চ তিনি মারা যান। 1995 সাল 23শে মার্চ তিনি মারা যান। এই যে 1995 সাল 23শে মার্চ তিনি মারা যান। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা কাব্যগ্রন্থ যেটা প্রকাশিত হয়েছিল সব থেকে ব্যাপক হারে বিক্রি হয়েছিল যেটা, সেটা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। যেতে পারি কিন্তু কেন যাব এটা সব থেকে বেশি মাত্রায় সেল হয়েছে। আর এবারে আসবো হাংরি আন্দোলনের কথায়। হাংরি আন্দোলন মনে পড়ছে তো, যেটা বলছিলাম 1961-এ হাংরি আন্দোলনের কথা। হাংরি আন্দোলনে যে আমি আগেই বলেছি যে তিনি খুব ছোটবেলা থেকে দাঙ্গা দেখেছিলেন, তার একটা প্রভাব তার মধ্যে ছিল এবং তার জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে 1951 সাল তিনি কমিউনিস্ট পার্টির মানে একজন কি বলবো মেম্বার ছিলেন, সদস্য হয়েছিলেন। পরবর্তীকালে বেশি দিন আর তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে থাকেননি। 1958 সালেই তিনি তা ছেড়ে দেন। তার দুটো ছদ্মনামে তিনি লিখতেন, একটা হলো স্ফুলিঙ্গ সমাদদার আর একটা হচ্ছে রূপচাঁদ পক্ষী। দুটো ছদ্মনামে তিনি লিখেছিলেন, স্ফুলিঙ্গ সমাদদার আরেকটা হলো স্ফুলিঙ্গ সমাদদার আরেকটা হচ্ছে রূপচাঁদ পক্ষী, আছে নোটসের মধ্যে দেওয়া। হাংরি আন্দোলন হয়েছিল 1961-এ। হাংরি আন্দোলন হয়েছিল 1961-এ।
তো এই সময় যে চারজন কবি করেছিলেন এই আন্দোলন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, সমীর রায় চৌধুরী, দেবী রায় এবং মলয় রায় চৌধুরী। কিন্তু পরবর্তীতে এই সমীর রায় চৌধুরী, দেবী রায় এবং মলয় রায় চৌধুরী এই তিনজন ব্যক্তিত্ব কি বলে, যারা এই ভাঙড়ি আন্দোলন ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তিনজন ছেড়ে দিয়ে কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন, এবং কৃত্তিবাসের আমরা জানি যে কৃত্তিবাসের যিনি প্রধান সম্পাদক ছিলেন আর কি সুনীল গঙ্গোপাধ্যায়, যার হাত ধরে। তো সুনীল গঙ্গোপাধ্যায় নিজে এই পত্রিকার খুব একটা পক্ষপাতিত্ব করেননি বা বিরোধী ছিলেন, এই কথা বলা যেতে পারে। তো বিরোধী ছিলেন বলেই আবার পরবর্তীকালে এই আন্দোলন খুব একটা টেকেনি। তো ফলে শক্তি চট্টোপাধ্যায় আবার পুনরায় লেখা শুরু করলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং তার ফলশ্রুতি তো আমরা জানি যে তার লেখা 1972 সাল থেকে আর আপ টু 1985 সাল, যেটা শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 1972 থেকে 1985। এই অবধি পড়লেই মোটামুটি ভাবে আমাদের শক্তি চট্টোপাধ্যায়, আমার মনে হয় না যে আর এর থেকে ডিটেল কোনো কিছু আসতে পারে। কিন্তু সাল মনে রাখতেই হবে, কিচ্ছু করে। বোল্ড আমি করে দেবো, যেগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলে, ঠিক আছে? কারণ কোনো কোয়েশ্চেন আছে? পদের একটা অলরেডি আমি ক্লাস দিয়েছিলাম, ওই রেকর্ডেড ক্লাস, যদি দেখে থাকেন তো ভালো হবে। পারলে নেক্সট দিন যখন ক্লাস হবে এসএলএসটির, একবার রেকর্ডেড ক্লাসটা সবাই দেখে নেবেন। আচ্ছা, পদ বলতে কি বুঝি, বেসিক ব্যাপারটা কি? পদ হচ্ছে ধাতু বা শব্দ। এই ব্যাপারটা যখন থাকে, ধাতু বা শব্দ, আমরা তো শব্দ জানি কাকে বলে, আর ধাতুটা হচ্ছে ক্রিয়ার যেটা মূল অংশ, যেটা ক্রিয়ার যেটা মূল অংশ, সেটাকে ধাতু বলা হয়। এই মূল অংশের সঙ্গে পরবর্তীকালে বিভক্তিটা যুক্ত হয়, দিয়ে তবে সেটা কি হচ্ছে, ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করা হয়, তবে সেটা পদ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে শব্দ বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যখন সেটা বাক্যের মধ্যে ব্যবহার করা হয় এবং সেটা বাক্যে ব্যবহারের যোগ্য হয়ে ওঠে, তখন সেটাকে আমরা কি বলি, পদ। পদ দুই প্রকার, সাধারণত পদ হলো দুই প্রকার, একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। নামপদ এবং ক্রিয়াপদ। নামপদের মধ্যে কোনগুলো পড়ে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, এই চারটে পদ। প্রশ্ন আসতে পারে, হয়তো দেখা গেল যে পদকে দুটো ভাগে ভাগ করা যায়, এটা না দিয়ে, মানে পদকে হয়তো দেখা গেল দুটো অপশন নেই, তাহলে কি হবে? তাহলে 5 ভাগে হবে, কারণ বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, অব্যয়, সর্বনাম আর ক্রিয়া, ঠিক আছে? 5 ভাগে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে হবে। আদারওয়াইজ যদি তা না থাকে, তাহলে আমরা দেখব যে পদকে দুটো ভাগেই ভাগ করা যায়। একটা হলো
একটা হচ্ছে নামপদ, একটা হলো ক্রিয়াপদ। নামপদ বলতে কোনগুলো বোঝায়? নামপদ বলতে বোঝাচ্ছে যে নামপদ বলতে বোঝাচ্ছে একটা হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয় আর সর্বনাম। এই চারটে হলো নামপদের মধ্যে পড়ে। তো আজকে আমরা আলোচনা করব কোনটা নিয়ে? আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র বিশেষ্য পদটা নিয়ে। আচ্ছা, নামপদ, নামপদের মধ্যে বিভক্তিহীন যে জায়গাটা থাকে, সাধারণত নামপদের মধ্যে ধাতুর ব্যবহার আমরা দেখতে পাই না। ধাতুর ব্যবহার আমরা ক্রিয়াপদের মধ্যে দেখতে পাই। ধাতু থেকে যখন আমরা বিভক্তিটাকে বাদ দিয়ে, মানে এক কথায় আমরা বলবো ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ পেলাম, তাহলে ক্রিয়াপদ থেকে যখন আমরা বিভক্তিটাকে বাদ দিয়ে দেব তখনই আমরা ধাতুটাকে পাবো। অর্থাৎ আগেই বলে দিয়েছি যে ক্রিয়াপদটা হলো, এই ধাতুটা হচ্ছে ক্রিয়াপদের যেটাকে মূল অংশ বলা হয়। যেমন যদি আমরা বলি খেলিতেছে, সে খেলিতেছে, সে খেলিতেছে, তাহলে এখানে এই এই যে তেছে, ইতেছে, ইতেছে, খেলিতেছে, ইতেছে, এই ইতেছেটা হচ্ছে কিন্তু বিভক্তি। ভালো করে আগে বুঝে নিন, তারপর করুন। এই যে ইতেছে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে কিন্তু বিভক্তি, কিন্তু এখানে একটা প্রথমেই রয়েছে খেলি, তাহলে কি বাকি থাকলো? খেল। তাহলে এই খেলটা হচ্ছে কিন্তু, খেলিতেছে, খেলটা হচ্ছে ধাতু, ধাতুর এটা মূল অংশ। খেল, এটা হলো ধাতু। তাহলে ক্রিয়া, এই ধাতুর সঙ্গে বিভক্তিটা যুক্ত হয়ে তবেই খেলিতেছে, এটা একটা ক্রিয়াপদ হিসেবে তৈরি হয়েছে। তাহলে ক্রিয়াপদের যেটা মূল অংশ সেটা হচ্ছে একটা ধাতু, ক্রিয়াপদের যেটা মূল অংশ সেটা হচ্ছে একটা ধাতু। এইভাবে আমাদেরকে এগুলো পড়তে হবে। আর ক্রিয়াপদের থেকে বিভক্তিটা বাদ দিলে পড়ে থাকে ধাতুটা। আর নামপদ মানেই আমরা কি জানি? শব্দ। অর্থাৎ শব্দ থেকে যখনই নামপদ থেকে আমরা বিভক্তিটাকে বাদ দিয়ে দেব তখন কি পড়ে থাকবে? তখন শুধু শব্দটা পড়ে থাকবে। নামপদ থেকে যখন আমরা বিভক্তিটাকে বাদ দিয়ে দেব তখন কি পড়ে থাকবে? তখন শুধুমাত্র শব্দটা পড়ে থাকবে। এবারে আমরা যেটা বলেছি যে নামপদের মধ্যে চারটে ভাগ করছি, একটা বিশেষ্য, একটা হচ্ছে সর্বনাম, একটা হলো বিশেষণ, আর একটা হচ্ছে অব্যয়। ফার্স্ট আজকে আমরা যেটুকু করব সেটা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ মানে আমরা জানি যে কোনো কিছুর নাম বোঝাচ্ছে, সেটা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম অর্থাৎ স্থানের নাম, গুণের নাম, কাজের নাম। এই যে এগুলো কোনো কিছুর নাম যখন বোঝায় তাকে আমরা বলে থাকি, কোনো কিছুর নাম যখন বোঝায় তাকে আমরা কি বলে থাকছি? যে সেটাকে আমরা বলি বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদের মধ্যে কোনো কিছুর নাম, কি কি নাম? ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, কাজ, এগুলোর সবকিছুর নাম বোঝাচ্ছে, তাই তো? এবার আমরা যখন করব নাম বোঝাচ্ছে, ফার্স্ট আমরা কি করব? সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য মানে আমি যদি ডাকি যে জ্যোতিপ্রকাশ এখানে এসো, যদি আমি ডাকি যে জ্যোতিপ্রকাশ এখানে এসো, তাহলে কি হবে? আমি তাহলে কাউকে নাম ধরে ডাকছি, কোনো বিশেষ ব্যক্তিকে নাম ধরে ডাকছি, তাহলে সেটা হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য। যদি আমি কোনো পার্টিকুলার নদীর কথা না বলে যদি আমি বলি যে গঙ্গা ভারতের প্রধান নদী, তাহলে সেটা হচ্ছে এই যে গঙ্গা, সেটা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। যদি বলা হয় যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, ভারতবর্ষ, তাহলে আমি দেশের পার্টিকুলার দেশের নামটা উল্লেখ করছি,
তাহলে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ভারতবর্ষ। তাহলে যে বিশেষ্য পদ দ্বারা কোনো প্রাণী বা অপ্রাণীবাচক কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝায়, যে বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা অপ্রাণীবাচক কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝায়, কোনো কিছুর নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। যদি আমি বলি যে স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন, তাহলে স্বামী বিবেকানন্দ সকল মনীষী নয়, কিন্তু পার্টিকুলার একজন মনীষীকে স্পেসিফিক্যালি বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেটা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। নেক্সট হলো শ্রেণীবাচক। আমি এই নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসাথে বোঝাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা বলবো কি, যেটাকে আমরা বলে থাকি সকলকে বোঝাচ্ছি, তাই না? তো শ্রেণীবাচক কোনো নির্দিষ্ট কাউকে নয়, সমস্ত ব্যক্তি বা প্রাণী বা উদ্ভিদ, যেমন মানুষ, যেমন গাছ মানুষের বন্ধু, সমস্ত গাছদেরকে বোঝাচ্ছে। জনগণকে নিয়েই দেশ তৈরি হয়, তাহলে জনগণই হচ্ছে দেশের মূল ভিত্তি। তাহলে এই দেশের হচ্ছে, এই শব্দটা আমার একটা প্রশ্ন আছে, এই বিষয়টা এখন থাক, যেটা হচ্ছে জনগণ দেশের মূল ভিত্তি। এখানে পার্টিকুলার কোনো দেশের নাম উল্লেখ করা নেই, এখানে কোনো পার্টিকুলার দেশের নাম উল্লেখ করা নেই, এই দেশটা হচ্ছে এখানে শ্রেণীবাচক হলো। তাহলে জনগণটা কি, জনগণটা কি সেটা একটু পরেই বলছি। এবারে আমরা আসবো গুণবাচক বিশেষ্য পদ। গুণবাচক যে বিশেষ্য পদের দ্বারা কোনো গুণ, গুণ জাতীয় অবস্থা, যেমন দয়া, রাগ, বিদ্যা, প্রেম, ভালোবাসা কোনো অপরাধ নয়, তাহলে এটা একটা গুণের নাম বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, যার দ্বারা কোনো গুণের নাম বোঝায়, যে বিশেষ্য পদের দ্বারা কোনো গুণের নাম বোঝায়, গুণ জাতীয় অবস্থার নাম বোঝায়, সেটাকে আমরা বলছি গুণবাচক বিশেষ্য। নেক্সট হলো জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বলতে যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতির কথা বোঝায়, এই জাতি আর শ্রেণী এই দুটো প্রায় প্রায় নয় এক, শ্রেণী আর হচ্ছে জাতি, এই জাতিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো জাতির নাম বোঝাচ্ছে, সমস্ত গরু প্রাণী আর কি, সমস্ত পাখি, সমস্ত বাঙালি জাতি, সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদ, কোনো পার্টিকুলার গাছ নয়, এগুলো হলো জাতিবাচক। আচ্ছা, মেটেরিয়াল যেটাকে আমরা বলি বস্তুবাচক, যার মাধ্যমে কোনো বস্তুর কথাই বলা হয়, জামা, জুতো, চাল, এইগুলো বস্তুর কথা বলা হচ্ছে। আর ক্রিয়াবাচক বিশেষ্য কি হবে? ক্রিয়াবাচক হচ্ছে যে কোনো কাজের নাম বোঝায়, যেমন হলো পড়াশোনা বা অধ্যাপনা একটা মহৎ পেশা, ঠিক আছে? ভোজন, আচ্ছা ভোজন, ভোজনটা দামোদর শেঠের মতো, ঠিক আছে? তো এখানে ক্রিয়ার নাম বুঝিয়েছে, এখানে ক্রিয়াটার নাম বুঝিয়েছে, যেমন কোনো কিছু দেখা, সেটাকে আমরা ক্রিয়াপদ বলবো, আর সেই তার নাম বোঝালে দর্শন, ঠিক আছে? শয়নটা কুৎসিত, মানে তার শোয়াটা খুব খারাপ। অধ্যাপনা একটা মহৎ পেশা, এই যে অধ্যাপনা, তারপর লেখাপড়া ছাড়া কেউ বড় হতে পারে না, এটা হচ্ছে একটা কাজ। সমষ্টিবাচক বিশেষ্য অনেক জনকে একসঙ্গে বোঝাচ্ছে, সেনাবাহিনী কুচকাওয়াজ করছে,
তাহলে পুরো সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। একটু আগে একটা কথা বললাম যে জনগণ হচ্ছে গণতন্ত্রের ভিত্তি, ঠিক আছে? একটু আগেই বললাম যে জনগণের কথা, দেশের ভিত্তি, যেটা আমি বলেছি মূল ভিত্তি জনগণ। এই জনগণটা হলো সমষ্টিবাচক বিশেষ্য, এক দল মানুষ। মিছিলে অনেক মানুষ হাঁটছে, এই যে মিছিল, অনেক মানুষের মিছিল, এটাকে সমষ্টিবাচক বিশেষ্য বলবো। যেখানে অনেক মানুষ একসঙ্গে বা একটা দল বা একটা গোষ্ঠী, একটা সমষ্টিকে চিহ্নিত করা হয়, ঠিক আছে? তাকে আমরা বলে থাকি যে সমষ্টিবাচক বিশেষ্য পদ। নেতারাই পার্লামেন্টে বসে, তাহলে সেটা হবে সমষ্টিবাচক, নেতারাই, ঠিক আছে? মানে মানুষের যারা মানে যারা প্রতিনিধি, মানুষের দ্বারা যারা নির্বাচিত প্রতিনিধি, তারাই পার্লামেন্টে স্থান পায়। তো এগুলো হলো সমষ্টিবাচক। একটা নির্দিষ্ট যে বিশেষ্য পদের দ্বারা কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সমষ্টিকে বোঝাচ্ছে, তাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায়, তাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আরেকটা হলো অবস্থাবাচক বিশেষ্য, কোনো কিছুর অবস্থাকে বোঝায়। যেমন আমরা বলতে পারি যে শৈশবকাল সকলেরই, মানুষ মাত্রই তার শৈশবকাল দেখা যায়, কোনো একটা তার অবস্থার কথা বলা হয়েছে, মানুষ মাত্রই তার শৈশবকাল দেখা যায়, অবস্থাবাচক বিশেষ্য। এই হলো বিশেষ্য পদ। এবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কারোর অসুবিধা আছে বিশেষ্য পদ দিয়ে? ব্যাকরণ বুঝতে অসুবিধা হলো?